আমার কাজের মেয়ে প্রতিদিন আমার পায়ে তেল মালিশ করত, আর তখন আমি এত আরাম পেতাম যে আমার হুঁশ থাকত না। আর সকালে আমি ঘুম থেকে উঠলে দেখতাম শরীরের বিভিন্ন অংশে তেল লেগে আছে। একদিন আমি ঘরে লুকিয়ে আমার বোনকে আমার জায়গায় ঘুমাতে দেই। তারপর রাতে যা হয়েছিল তা দেখে আমি কেঁদে ফেললাম। সেই কাজের মেয়ে ৬ জন লোকের সাথে মিলে আমার বোনকে। ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, সকল গুনাহ থেকে আমাদের মুক্ত রাখুন। যারা গুনাহ থেকে বিরত থাকতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আমি সেসব মানুষের মধ্যে গণ্য ছিলাম যাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিটি নিয়ামত দিয়েছিলেন। আমার বাড়ি একটি জনপ্রিয় এলাকায় ছিল। আমার সম্পদের কোনো অভাব ছিল না। টাকা, অর্থ, গয়না, জামাকাপড়, আনুষঙ্গিক সবকিছুই এই দুনিয়াতে অগাধ ছিল। আমার জীবনে একটাই কমতি ছিল, আর সেটা হলো কারো সাথ। এত বড় ঘরে আমি একা থাকতাম। আমার বাবা মা এক দেশ থেকে অন্য দেশে যেতেন আর নিজেদের মধ্যে মগ্ন থাকতেন। আমাদের বাচ্চাদের প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না। পৃথিবীর সবকিছু থাকা সত্ত্বেও আমি একাকী বোধ করতাম। আমার একটা বোন ছিল যে অন্য দেশে পড়াশোনা করত। এক পরিবার হলেও আমরা একে অপরের থেকে অনেক দূরে ছিলাম। মাঝে মাঝে সপ্তাহে আমরা একে অপরের সাথে ফোনে যোগাযোগ করতাম। মনে হতো আমাদের জন্ম দেওয়ার পর বাবা মা ভুলেই গেছেন। ছোটবেলা থেকেই চাকর বাকরদের উপরই আমাদের দায়িত্ব ছিল। আমি এবং আমার বোনকেও আয়ারাই বড় করেছিল। যতদিন আয়া মারা আমাদের সাথে ছিল আমরা কখনো একাকিত্ব অনুভব করিনি। আমার জীবনে আয়া মা সর্বত্র আমাদের সাথে থাকতেন। এমনকি আমাদের স্কুলে মিটিং হলে আয়া মাকেই সেখানে নিয়ে যেতাম। কিন্তু একদিন আয়া মা ঘুমন্ত অবস্থায় সৃষ্টিকর্তার কাছে চলে গেলেন, আর তারপর আমাদের দুই বোনের কাছে আর কেউ রইল না। আমাদের বাবা মা এখানে থাকলেও তারা পার্টি আর বন্ধুদের থেকে মুক্ত হতেন না। মাঝে মাঝে আমি বুঝতে পারি না কেন তারা আমাদের জন্ম দিয়েছে। আমার বোন বলতো ওরা আমাদের জন্ম দিয়েছে দুনিয়াকে দেখানোর জন্য যে তাদের দুটি সন্তানও রয়েছে। আমি খুব একা ছিলাম। আমরা যে শ্রেণীতে ছিলাম সেখানে কোনো প্রকৃত সম্পর্ক ছিল না। সবাই আমার ধন দেখেই আমার পিছু নিত। আমার জীবনেও তেমনই ছিল। যখনই বন্ধু বানাতাম, যারাই কোনো না কোনোভাবে আমার সঙ্গে বন্ধুত্ব করত, কেউ আমার সম্পদের প্রতি আগ্রহী ছিল, কেউ কেবল আমার কাছ থেকে দামি উপহার নিতে চাইত। আমাদের স্ট্যাটাসের যারা যত ধনী ছিল তারা তাদের থেকে ধনীর পিছে পাগলের মতো ছুটত। আমি এই সব কিছুতে ক্লান্ত ছিলাম। আমি টাকা চাইনি, ধন সম্পদের প্রতিও আমার কোনো ভালোবাসা ছিল না। আমি শুধু আমার বাবা মায়ের ভালোবাসা চেয়েছিলাম। আয়ামা চলে যাওয়ার পর আমি খুব একা হয়ে গিয়েছিলাম। আমার মন চাইতো আমার জীবনেও এমন একজন হোক যে আমার কথা শুনবে, আমার সাথে থাকবে, আমার যত্ন নেবে, আর যার অন্তরে কোনো লোভ নেই। আমাদের বাড়িতে অনেক কর্মচারী ছিল, কিন্তু আয়ামাই তাদের সবাইকে ম্যানেজ করতেন। পরে আমি অনেককে বরখাস্ত করলাম। এখন শুধু কয়েকজনই কর্মচারী ছিল। একা থাকতাম বলে বাড়িতে খুব একটা কাজ ছিল না, কারণ আমি একাই থাকতাম। কয়েকদিন আগে আয়া আম্মার গ্রাম থেকে এক মহিলা এসেছিল। তিনি জানান তিনি আয়ামার ভাতিজি আর তার কাজের দরকার, তো আমি তাকে বাড়িতে কাজে রাখলাম। আমিও তাকে সার্ভেন্ট কোয়ার্টারে ঘরও দিয়েছিলাম। তাকে দেখে আমার আয়ামায়ের কথা মনে পড়ে গিয়েছিল। তিনি আয়ামার মতোই ছিলেন। আমি তাকে খুব পছন্দ করতাম। কিছুদিনের মধ্যে সে আমার মন জয় করে ফেলেছিল। তিনি আমার খুব যত্ন নিতেন এবং আমার সমস্ত কাজ নিজের হাতে করতেন। তিনি আমার মাথায় তেল মালিশ করতেন। আমি কয়েকদিন খুব ক্লান্ত ছিলাম। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছিল, কিন্তু দিন দিন আমার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। আমার কোনো রোগ ছিল না, না জানি কি হয়েছে। সারা রাত অস্থির থাকতাম আর বাড়িতে একা একা ঘুরে বেড়াতাম। আমি বাবাকে ফোন করেছিলাম এবং তাকে ফিরে আসতে বলেছিলাম, কিন্তু তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। এতে তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। তিনি আমাকে আর কয়েকদিন থাকতে বললেন।
আমার ছোট বোন ফিরে আসছে। আমি এটা শুনে খুব খুশি হলাম। আমার কাজের মেয়ে ফাইজা আমার খুব কাছের হয়ে গিয়েছিল। সে আমার সম্পর্কে সবকিছুই জানত। আমি তাকে সবকিছু সহজেই বলে দিতাম। আমার অস্থিরতা দেখে সে আমাকে বলল তার কাছে একটা তেল আছে যেটা সে গ্রাম থেকে এনেছে, যেটা বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে বানানো। সে যদি আমার পায়ে সেই ভেষজ তেল মালিশ করে তাহলে তা আমার মনকে আরাম দেবে। আমি খুশি হয়েছিলাম যে সে আমার সম্পর্কে কতটা ভাবত। আমি খুশি খুশি রাজি হয়ে গেলাম। রাতের খাবারের পর সে আমার ঘরে এলো আর আমার পায়ের কাছে বসল। তার হাতে তেলের বোতল ছিল এবং ধীরে ধীরে আমার পায়ের পাতায় তেল মাখতে থাকে। সে তার নরম আঙুল দিয়ে আমার পায়ের পাতার উপর বৃত্তাকার গতিতে মালিশ করছিল। আমি দারুণ একটা স্বস্তিতে চলে গিয়েছিলাম। সে একটি দীর্ঘ সময়ের জন্য আমার পায়ে মাসাজ করল এবং আমার ঘুম পাওয়া শুরু করল। যেই আমি কতদিন ঘুমাতে পারিনি, কিছুক্ষণের মধ্যেই সেই ঘুমের উপত্যকায় পড়ে গেল। সকালে চোখ খুললেই উঠে বসলাম। আমি দেখলাম আমার হাতে হালকা তেল মাখানো। আমি অবাক হলাম যে ফাইজা তো আমার পায়ের পাতায় তেল লাগিয়েছে, আমার হাতে এটা কিভাবে এলো? হয়তো ঘুমের মধ্যেই পায়ের পাতা ছুঁয়েছিলাম। জামা কাপড় নিয়ে বাথরুমে গেলাম। আমি জামা কাপড় খুলে ফেলার সাথে সাথে আমার শরীরের প্রতিটি অংশে হালকা তেলের আবরণ অনুভব করলাম। অনেক দিন পর শান্তিতে ঘুমিয়েছিলাম, তাই আমার মনটা একটু ভালো হয়ে গিয়েছিল। তাই সব ভাবনাগুলো ঝেড়ে ফেলে গোসল করলাম আর বেরিয়ে এলাম। আমার কাজের মেয়ে সকালের নাস্তা তৈরি করেছিল। সে আমাকে দেখে হেসে জিজ্ঞেস করতে লাগলো যে ঘুম ঠিকমতো হয়েছে কিনা। নাস্তার টেবিলে বসে আমি খুশি হয়ে তাকে বললাম, আজ অনেক দিন পর শান্তিতে ঘুমিয়েছি। সে বলল যে সে প্রতিদিন আমার পায়ে তেল লাগিয়ে দিবে। তার কণ্ঠস্বর আমার কাছে খুব বিশেষ ছিল। সে জানত যে আমি স্নেহের জন্য আকুল এবং সে আমার উপর সেই ভালোবাসা বর্ষণ করত। আমি যখন রাতে শুয়েছিলাম তখন সে আমার ঘরে আসলো। তার হাতে তেলের বোতল ছিল। আমি তাকে দেখে খুশি হয়েছিলাম। আমার সাথে কথা বলার সময় সে আমার পায়ের পাতায় তেল মালিশ করছিল। তার আঙুল নাড়তে থাকায় আমি আরাম অনুভব করছিলাম। আমার ঘুম আসছিল। আমি খুশি যে আমার ঘুমের সমস্যার সমাধান হয়েছে। কখন যে চোখ লেগে গেল আমি জানি না। ফাইজা কখন আমার ঘর থেকে বের হয়ে গেল তাও টের পাইনি। নিজের অজান্তেই এত ঘুমিয়েছিলাম যে একেবারে সকালে চোখ খুললাম। আমি হাই তুলে আমার চোখের উপর হাত রাখলাম এবং একটি শিহরণ অনুভব করলাম। আমি আমার হাত দেখে অবাক হলাম, যেগুলোর গায়ে হালকা আভা ছিল, যা অবশ্যই তেল ছিল। আমার হাতে তেল কিভাবে লেগেছে বুঝতে পারলাম না। এই ভেবে গোসল করতে বাথরুমে গেলাম। আমার নাইটির গাউন খুলতেই আমি চমকে উঠলাম। আমার শরীরে হালকা শিহরণ জাগছিল আর আমার শরীরের জায়গায় জায়গায় চকচক করছিল। আমি কিছুতেই বুঝতে পারছি না কেন এমন হলো। ফাইজা কি আমার শরীরেও মালিশ করেছিল? আমি নিজেকে জিজ্ঞাসা করছিলাম, কিন্তু কেন সে এমন করবে? সে তো শুধু আমার পায়েই মালিশ করতে আসতো। আমি বাজেভাবে বিভ্রান্ত ছিলাম। আজ আমি এর শেষ দেখার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এই ভেবে নাস্তার টেবিলে পৌঁছেছিলাম। ফাইজা তাড়াতাড়ি আমার প্রিয় নাস্তা তৈরি করছিল। এটা ঠিক যে তার হাতে আয়ামার মতোই স্বাদ ছিল, যেন তারই কপি ছিল। সকালের নাস্তা খাওয়ার সময় সে আমাকে আমার স্বাস্থ্য এবং ঘুমের কথা জিজ্ঞেস করতে লাগলো। সেও আয়ামার মতোই আমাকে নিয়ে চিন্তিত ছিল। আমি তাকে জিজ্ঞাসা করতে করতে থেমে গেলাম। বুঝতে পারছিলাম না যে কি জিজ্ঞেস করব আর কিভাবে করব। ও ভাববে যে আমি ওর উপর সন্দেহ করছি। যদি ও কিছু মনে করে বসে। সত্যি বলতে আমি হয়তো খুব বেশি ভাবছিলাম। আমি তাকে কিছু জিজ্ঞাসা করা ছেড়ে দিয়েছিলাম। আমি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। আমার পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। আমি খুব ব্যস্ত ছিলাম। সারা দিনের ব্যস্ততায় রাতের ঘটনা একদম ভুলে গিয়েছিলাম। বাবার মেসেজও এলো। আমার বোন আজ রাতে বাড়ি ফিরছিল। আমি খুব খুশি ছিলাম। আমার বোন এবং আমি যমজ ছিলাম, তাই আমরা দুজনেই দেখতে একই রকম ছিলাম।
আমি বাড়ি ফিরে দেখি ফাইজা রাতের খাবার রান্না করতে ব্যস্ত ছিল। আমি ভাবলাম আমি রান্নাঘরে যাওয়ার সাথে সাথে তাকে মোমোর আসার কথা বলবো। ফাইজা আমাকে সালাম দিয়ে বলতে শুরু করলো, আপা, আজ আমি আপনাকে এত ভালো মাসাজ দেব যে দেখবেন আপনি এতটাই শান্তি পাবেন যে খুব ভালো ঘুম হবে। এটা শুনে আমি চুপ হয়ে গেলাম। আমার মাথায় একটা বুদ্ধি এলো আসল ঘটনা জানার, যে আসলে কি চলছে। আমি রান্নাঘরে ফাইজাকে 2-4টা কাজ দিয়ে বাসা থেকে লুকিয়ে বেরিয়ে পড়লাম। আমার বোন আগেই চলে এসেছিল। সে ঠিক যখনই প্রবেশ করতে যাচ্ছিল, আমি তাকে বাইরে থামিয়ে দিয়ে ভেতরে গিয়ে আমার মতো অভিনয় করতে বললাম। আমি বললাম আমি ফাইজাকে জ্বালাতন করতে চাই। আমি তাকে পুরো ঘটনা বলিনি এবং সে রাজি হয়ে যায়। আমি তাকে বললাম যে আমি সকালে ঘুম থেকে উঠে তাকে সব বলবো। আমার বোন আমার কাছ থেকে ফাইজার কথা আগেই শুনেছিল। সে রাজি হয়ে গেল। আমি পেছন দিক থেকে ঘরে ঢুকে নিজের ঘরে লুকিয়ে রইলাম। আমি আমার বোনের জিনিসপত্র একটা ঘরে লুকিয়ে রেখেছিলাম। আমার বোন সদর দরজা দিয়ে প্রবেশ করল। এখন তাকে পুরোপুরি আমার মতোই লাগছিল, আর আমার কাজের মেয়েটাও ভাবতে পারেনি। আমার বোন আমার জায়গায় খাবার খেয়ে রুমে এলো। তার পিছনে কাজের মেয়ে ফাইজা 1 বোতল তেল নিয়ে মালিশ করতে এলো। সে নিজেই আমার বোনকে গল্প বলছিল, তেল মালিশ চলছিল। কিছুক্ষণ পর দেখলাম আপু ওর কথা শুনতে শুনতে গভীর ঘুমে তলিয়ে গেল। আমার কাজের মেয়ে উঠে একটা ছোট লাইট জ্বালিয়ে বাকি বাতি নিভিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় সে দরজা বন্ধ করে দেয়। আমি কিছুক্ষণ আলমারিতে লুকিয়ে রইলাম, যখন কোনো শব্দ ছিল না এবং অদ্ভুত কিছু ঘটেনি। তো আমার নিজের উপর রাগ হলো যে আমি এই গরিব দাসীকে অকারণে সন্দেহ করেছি, আর আমি নিজেও 2 ঘন্টা গরমে আলমারিতে বসে থেকে কাহিল হয়ে পড়েছি। আমি আলমারি থেকে বের হতেই যাব, এমন সময় আমি নিঃশ্বাস বন্ধ করে দেখলাম ঘরে একটা ক্ষীণ আলো জ্বলছে, আর ঘরের দরজা খুলে আমার কাজের মেয়ে 6 জনকে নিয়ে ঘরে ঢুকেছিল। আমার বোন গভীরভাবে ঘুমিয়েছিল। আমার দাসী ও তার সাথে আসা লোকেরা আমার বোনের গাউন খুলল, যা আমার ছিল। ফাইজার কাছ থেকে তেল নেওয়ার পর তারা আস্তে আস্তে তার গায়ে তেল দিতে লাগলো। আমি দেখছিলাম ওই লোকেরা আমার বোনের সারা শরীরে তেল দিতে লাগলো। আমি হতভম্ব হয়ে গেলাম যে এসব হচ্ছে। ফাইজা অর্থাৎ আমার কাজের মেয়ে পিছনে দাঁড়িয়ে আরামে দেখছিল, আর সেই লোকেরা একটু একটু তেল নিয়ে আমার বোনকে আলতো করে মালিশ করছিল। পুরো 2 ঘন্টা এভাবে চলল। আমি অবাক হয়ে গেলাম যে এত কিছু হওয়ার পরও আমার বোন চোখ খোলেনি এবং সে আগের মতোই ঘুমাতে থাকে। 2 ঘন্টা পর তারা সবাই চলে গেল এবং দরজা বন্ধ করে দিল। আমার হুঁশ হয়েছিল যে এতদিন ধরে আমার সাথে এসবই হচ্ছে। আমি কিছুই বুঝছিলাম না, হতভম্ব হয়ে গেলাম। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার দাসী, যাকে আমি এত বিশ্বাস করেছি, যার কাছে সব শেয়ার করতাম, সে আমার সাথে এরকম কিছু করতে পারে। আমি আরও কিছুক্ষণ আলমারির ভিতরে বসে রইলাম এবং তারপর যখন কোনো নড়াচড়া নেই, আমি আলমারি থেকে বেরিয়ে এলাম। এখন আমি সকালের অপেক্ষায় রইলাম। আমি সারা রাত জেগেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি এভাবে আমার শরীরে মালিশ করার উদ্দেশ্য কি হতে পারে। সকালে আমার বোন ঘুম থেকে উঠে স্নান করতে গিয়ে বাইরে এসে আমাকে বলল, এত শান্তির ঘুম হয়েছে, আমার সারা জীবনে আমি গত রাতের মতো এত শান্তিতে ঘুমাইনি। তোমার কাজের মেয়ে আমাকে এত ভালো মালিশ করেছে যে আমি সারা রাত আরামে ঘুমিয়েছি। আমি আমার বোনকে আমার পাশে বসিয়ে আস্তে আস্তে পুরো ঘটনা খুলে বললাম। এ কথা শোনার পর সে হতবাক হয়ে গেল। প্রথমে সে আমার উপর খুব রাগ করেছিল যে আমি কেন তাকে রাতে সবকিছু বলিনি, আর আমি কেন তাকে আমার বিছানায় শুইয়ে দিয়েছিলাম। আমি তাকে বলেছিলাম যে আমি জানতাম না যে এটি এত বড় হতে পারে। আর যখন আমি সেই 6 জনকে রুমে দেখেছিলাম, তখন আমি শব্দ করার সাহস পাইনি, কারণ বাসায় তুমি আর আমি একা ছিলাম। বাকি সব কর্মচারীরা সন্ধ্যায় চলে যায়।
শুধু একজন ফাইজাই থাকে, যে সারা রাত ঘরের মধ্যে থাকে। যদি আমি চিৎকার করতাম তাহলে ক্ষতি তো আমাদেরই হতো। আমার বোন আমার কথা বুঝতে পেরেছিল, তবু সে আমার উপর রাগান্বিত ছিল। আমার বোন তৎক্ষণাৎ আমার মামার ছেলেকে ফোন করে, যিনি একজন সিনিয়র পুলিশ অফিসার ছিলেন, এবং তাকে সমস্ত কিছুই জানায়। তিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের বাড়িতে পৌঁছেছিলেন, কিন্তু আমার মামাতো ভাই আমার কাজের মেয়ের সামনে না আসা পর্যন্ত আমি কিছুই প্রকাশ করিনি, আর আমি আমার বোনকে লুকিয়ে রেখেছিলাম। ফাইজা এখন পর্যন্ত তার আসার খবর পায়নি। আমার মামাতো ভাই আসার সাথে সাথে আমি ফাইজাকে আমার রুমে চা আনতে বললাম। ফাইজা রুমে এলে আমার চাচাতো ভাই উঠে দরজা আটকে দেয়। এখন রুমে আমার কাজের মেয়ে ফাইজা, আমার চাচাতো ভাই হাসান এবং আমার বোন উপস্থিত ছিল, যাকে আমি আলমারিতে লুকিয়ে রেখেছিলাম। আমার চাচাতো ভাই হাসান দরজা বন্ধ করতে গেলে ফাইজা লাফিয়ে পড়ে, আর মোমোকে দেখা মাত্রই সে হতবাক হয়ে গেল। সে কখনো আমাকে এবং মাঝে মাঝে সে মোমোর দিকে তাকিয়েছিল। হাসান তাকে বসতে বলল, সে কিছু না বলে বসে পড়ল। হাসান তাকে স্পষ্ট কথায় সত্য বলতে বললে সে অভিনয় করতে থাকে এবং সে কিছু জানে না বলে। হাসান তার ইউনিফর্মের ভয় দেখালে সে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু তাও সে কিছুই বলল না। হাসান তাকে বলল, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, সত্যি কথা না বললে তোমাকে সরাসরি জেলে ঢোকাবো, তারপর সব কিছু প্রকাশ করতে হবে। ফাইজা ভয় পেয়ে গেল। সে তাকে ঘটনা বলতে লাগল। নিচু গলায় সে গল্প বলছিল। যত ঘটনা সামনে এগোচ্ছিল আমার চোখ জ্বলতে লাগল। আমার ঘাড় বেয়ে চোখের পানি গড়িয়ে পড়ল। ফাইজা জানান সে আয়ামার ভাতিজি নয়, বরং তার মেয়ে। সে বলল, আমাদের বাবা আয়ামাকে তার শাশুড়ির কাছ থেকে 25,000-এর বিনিময়ে নিয়েছিলেন। আয়ামার স্বামী বাবার ফ্যাক্টরিতে কাজ করত। সে ফ্যাক্টরি থেকে 25,000 টাকা ধার নিয়েছিল, কিন্তু আমার বাবার ফ্যাক্টরির ম্যানেজার ধার করা টাকা পরিশোধ করার আগেই দুর্ঘটনায় মারা যায়। ঋণ পরিশোধের জন্য তার মায়ের শাশুড়ির সঙ্গে যোগাযোগ করলে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ঘরে খাবার ছিল না। 25,000 কোথা থেকে আসবে? কারখানার ম্যানেজার আমার বাবাকে বিষয়টি জানালে তিনি নিজেই আমার মায়ের বাড়িতে গিয়ে বলেন, একটি ক্ষেত্রে ঋণ মৌকুফ করা যেতে পারে। আয়ামা যদি তার বাসায় থাকে এবং তার মেয়েদের যত্ন নেয়, সে চাইলে ঋণ মৌকুফ করতে পারতেন বা কিছু সময় দিতে পারতেন, কিন্তু সে তা করেননি। বরং সে একজন দরিদ্র বিধবার অসহায়ত্বের সুযোগ নিয়েছেন। সে সময় আয়ামা ছিলেন 4 কন্যার মা। তার শাশুড়ি আমার বাবাকে বলেছিলেন যে তিনি আমাদের কাছে আয়ামাকে পাঠাতে প্রস্তুত, কিন্তু তাকেও প্রতি মাসে কিছু টাকা পাঠাতে হবে সংসার খরচের জন্য। বাবা এতে রাজি হলেন এবং আয়ামা এলেন। আয়ামা তার সন্তানদের ছেড়ে আমাদের 2 বোনের যত্ন নিতে বাধ্য হয়েছিলেন। ফাইজা থেমে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পানি খেতে লাগল। কিছুক্ষণ পর আবার কথা বলতে শুরু করে, আর ব্যাপারটা শেষ হয়নি যে তোমাদের 2 বোনের কারণে আমাদের মাকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, বরং আমরা 4 বোন যেমন বড় হয়েছি, তোমাদের বাবা আমাদের বাড়ির চক্কর দেওয়া বাড়িয়ে দিয়েছিল। আগে যেখানে শুধু মাসিক খরচ দিতে আসতো, এখন সে মাসের মাঝামাঝি সময়েও চক্কর দিতেন। তখন তোমরা 2 বোন ছোট ছিলে এবং তোমাদের পিতামাতা এখানে স্থায়ীভাবে বসবাস করতেন। আমাদের বোনদের বয়স ছিল 12 থেকে 16 বছরের মধ্যে। তোমাদের আব্বা এসে আমাদের নানা অজুহাতে কাছে ডাকতেন। সে আমাদের জন্য জামা কাপড় এবং উপহার নিয়ে আসতেন। টাকার চাকচিক্যে দাদির চোখ অন্ধ হয়ে গিয়েছিল। সে আমাদের 4 বোনকে তোমার বাবার ঘরে বসিয়ে পুরো পাড়ার খবর নিতে যেত। তোমার বাবা আস্তে আস্তে আমাদের স্পর্শ করতেন জেনেও আমরা তাকে কখনোই থামাতে পারিনি, আর সেটা সেখানেই শেষ হয়নি। এরপর সে তার বন্ধুর সাথে বাসায় আসতো। তো একবার কিছু বন্ধুর সাথে আমার বড় বোন তোমার বাবা ও তার 6 বন্ধুর দ্বারা নির্যাতিত হচ্ছিল। সে শুধু আমার বোনকে স্পর্শ করছিল আর হাসছিল। আমার 16 বছরের বোন জানতো তার সাথে কি হচ্ছে, কিন্তু শোনার কেউ ছিল না। তোমাদের বাবা আমাদের মাকে বাড়িতে আসতে দেয়নি। একদিন
তোমার বাবা তার 6 বন্ধুকে নিয়ে রাতের আঁধারে আমাদের বাড়িতে এলেন আর দাদির হাতে নোটের বান্ডিল ধরিয়ে দেয় আর আমার বড় বোনকে নিয়ে রুমে চলে গেল। আমি জানতে চাইলাম কেন তারা আমার বোনকে রুমে নিয়ে গেল। বসার ঘরের জানালা দিয়ে ভিতরে উঁকি দিলাম তো সবাই মিলে আমার বোনের গায়ে মদ ঢালছিল। আমার বোন চুপচাপ বসেছিল, কারণ আমরা বোনেরা দাদির কারণে বাধ্য হয়েছিলাম। সেই 6 জন লোক আমার বোনের সাথে নষ্টামি করছিল এবং মজা নিচ্ছিল। এর বাইরে আমি কিছু দেখতে পারলাম না। সকালের আগেই তারা চলে যায় এবং সকালে আমরা রুমে গিয়ে দেখি আমার বোন ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। তোমার বাবা বিষয়টি জানতে পেরে দেশ ছেড়ে পালিয়ে যায়। এভাবেই সময় কাটছিল আর এই কথাটা আমার মনের মধ্যে জ্বলতে থাকে। আমি তোমার বাবার কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিলাম। মার মৃত্যুর কিছুদিন পর যখন আমি তার ডায়েরিতে তোমাদের ঠিকানা খুঁজে পেলাম, তখন আমি এখানে এসেছি। ভেবেছিলাম তোমাদের বাবাকে মেরে ফেলব, তাকে তো পাইনি, কিন্তু আমি তোমাকে খুঁজে পেয়েছি আর ভাবলাম তোমার বাবা আমাদের বোনদের সাথে যা করেছে তোমার সাথেও তাই হবে। এবং আমি একটি পরিকল্পনা করেছিলাম। আমি প্রথমে তোমার বিশ্বাস জিতেছি এবং তারপর কিছুদিন পরে আমি তোমাকে রাতের খাবারে ঘুমের ওষুধ দিতে শুরু করেছিলাম। তুমি খাওয়া শেষ করে রুমে এলে আমি তোমাকে তেল দেওয়ার অজুহাতে আসতাম এবং তোমার ঘুম না আসা পর্যন্ত এখানেই থাকতাম। যখন আমি নিশ্চিত হতাম যে তুমি ঘুমিয়ে গেছো, তখন আমি 6 জনকে ডাকতাম। এই 6 জন আমার গ্রামের পরিচিত, তারা পুরো সত্যটা জানে। আর যতটা আমার বোনকে নষ্ট হতে দেখেছি, তোমাকেও প্রতি রাতে অতটাই নষ্ট করত। তোমার বাবার মদ থেকে আমার বোনের শরীরে সমস্যা হয়েছিল, আমি তার পরিবর্তে তেল ব্যবহার করেছি। আর প্রতি রাতে তোমাকে অপমানিত হতে দেখে স্বস্তি পেতাম। আমি সারা জীবন তোমার কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিলাম। সবকিছু বলার পরে সে সম্পূর্ণ চুপ হয়ে গেল। যখন আমি এবং আমার বোন আমাদের নিঃশ্বাস ধরে বসেছিলাম, আমরা বাবাকে ভালোবাসতাম না, কিন্তু এতটা নিচে নেমেছিল সেটা কখনো ভাবিনি। ধন সম্পদের নেশা এমন ছিল যে তারা সঠিক ভুল ভুলে গিয়েছিল। হাসান ফাইজাকে সাথে নিয়ে গেল, কারণ সেও অপরাধ করেছে, কিন্তু আসল অপরাধী ছিল আমাদের বাবা, যিনি ধনী হওয়ার কারণে শাস্তি পাননি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন আর আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন। ভিডিও নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানান। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।